হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কবি শঙ্খ ঘোষ রচিত আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা ইনফো শেয়ার করতে চাই। ডিজিটাল পাঠশালা ইউটিউব চ্যানেলে এই কবিতা থেকে আমরা অলরেডি দুটো ভিডিও পোস্ট করেছি। একটা ভিডিও আমরা ব্যাকরণ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি, আর একটা ভিডিও আমরা আলোচনা করি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। বিগত বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি লক্ষ্য করো, কিংবা তোমরা অনেকে হয়তো টেস্ট পেপার সলভ করেছো কিংবা সলভ করা শুরু করেছো, সেগুলো যদি তোমরা লক্ষ্য করো, কবিতা থেকে, গল্প থেকে কিংবা প্রবন্ধ থেকে প্রশ্ন থাকার পাশাপাশি কিন্তু যে কবিতাটা তুমি পড়ছো সেই কবি থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্ন থাকে, ঠিক আছে? সেই জন্য গল্প হোক, প্রবন্ধ হোক, কবিতা হোক, তুমি যেটাই পড়ো না কেন তার কবি পরিচিতি সম্বন্ধে কিংবা লেখক পরিচিতি সম্বন্ধে অল্প বিস্তর ধারণা থাকা দরকার। সেই জন্য আজকে আমরা প্রথমে কবি শঙ্খ ঘোষ থেকে অল্প বিস্তর তথ্য কালেক্ট করব, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। চলো শুরু করা যাক। এখানে দেখো, বলছি মূল কবিতায় প্রবেশের পূর্বে একটু আগে আমি বললাম শঙ্খ ঘোষ সম্পর্কে জেনে নেওয়া দরকার। শঙ্খ ঘোষ সম্পর্কে কোন কোন তথ্যগুলো তোমাদের মাথায় রাখা দরকার, যেমন শঙ্খ ঘোষের জন্ম মৃত্যু সাল, শঙ্খ ঘোষ কোথায় জন্মগ্রহণ করে, তার যদি ছদ্মনাম থাকে ছদ্মনাম কী, কিংবা তার প্রকৃত নাম কী, তার রচিত দুটো গ্রন্থ, কিংবা যে কবিতাটা শঙ্খ ঘোষ রচিত, যে কবিতা নিয়ে আলোচনাটা হচ্ছে মূলত, ঠিক আছে, সেই কবিতার উৎস কী, এই বিষয়গুলো কিন্তু জানা দরকার। এই সমস্ত আলোচনাটাই এই বিষয়গুলোর ওপর কেন্দ্র করে হচ্ছে। প্রথমে আমরা শঙ্খ ঘোষ সম্পর্কে বিস্তারিতভাবে জানবো, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। দেখে নাও, শঙ্খ ঘোষের প্রথমেই কী জানবো আমরা। শঙ্খ ঘোষের জন্ম, তিনি 1932 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি এখনও জীবিত আছেন, ঠিক আছে, সেই জন্য শুধু জন্মসালটাই উল্লেখ করা হলো। এরপরে কি রয়েছে দেখো, তার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। এটা খুব জনপ্রিয় একটা প্রশ্ন বিভিন্ন ক্ষেত্রে, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্নের তোমরা সম্মুখীন হও, সেই জন্য এই বিষয়টা কিন্তু বিশেষভাবে মাথায় রাখবা। তোমরা চাইলে নোট ডাউনও করে নিতে পারো। এরপরে কি রয়েছে দেখো, যেটা মাথায় রাখতে হবে, তিনি কোথায় জন্মগ্রহণ করেন। তিনি অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন, ঠিক আছে, মানে এই যে বরিশালটা এখন বর্তমানে তোমার বাংলাদেশে অবস্থিত। নেক্সট কি রয়েছে দেখো, হ্যাঁ, তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি। তার রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো দিনগুলি রাতগুলি, ঠিক আছে। এটা গেল হচ্ছে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে অল্প বিস্তর ধারণা, ঠিক আছে। এরপরে কি রয়েছে মূল কবিতা। মূল কবিতার নাম হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতার উৎস হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। মূল কবিতায় আমরা প্রবেশ করছি। প্রথমে দেখো কি রয়েছে, মূল কবিতায় প্রবেশের পূর্বে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এর আগে আমরা অসুখী একজন কবিতার উপর একটা ভিডিও পোস্ট করেছি। অসুখী একজন কবিতায় যেমন তোমার যুদ্ধবিরোধী একটা মনোভাব কবির প্রকাশিত হয়েছে, ঠিক আছে। এই কবিতাতেও তোমার এই আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা যদি তোমরা নিবিড়ভাবে পাঠ করো, তাহলে কিন্তু যুদ্ধবিরোধী একটা মনোভাব তোমরা লক্ষ্য করবে। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আর কবিতার শুরুটা হয়েছে নেতিবাচক পরিস্থিতির মধ্য দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত কবি এই কবিতায় ইতিবাচক দৃষ্টিভঙ্গিরও কিন্তু পরিচয় রেখেছেন। এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর একটা ব্যাপার, এই যে কবিতার যে ঘটনাটা, পুরো ঘটনাটাই কিন্তু পাহাড়ি অঞ্চলকে কেন্দ্র করে এগিয়ে চলেছে। কবিতার শুরুটা কীভাবে হয়, কবিতার শুরুটা কীভাবে হয়, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। কবিতা শুরু হয় পাহাড়ে সর্পিল বিপদসংকুল পথের মতো সমাজ পরিবেশের বর্ণনা দিয়ে। ভালোভাবে খেয়াল করো, পাহাড়ে সর্পিল বিপদসংকুল পথের মতো সমাজ পরিবেশের বর্ণনা দিয়ে কবিতার স্টার্টিংটা হচ্ছে, ঠিক আছে। কবিতার কথক কথা বলা শুরু করে বহু বচনে। আমি না বলে বলে হচ্ছে আমরা কিংবা আমাদের। এই আমরা কারা? এই আমরা হলো সাধারণ মানুষ। সাধারণ মানুষের জীবন, সাধারণ মানুষের চাহিদা, যেসব ছোট্ট ছোট্ট চাহিদা রয়েছে, সেগুলোই কিন্তু এই কবিতায় প্রকাশ হয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, পরিবর্তিত সমাজ পরিবেশে চূড়ান্ত মূল্যবোধের অবক্ষয়কে দেখানো হয়েছে ধসের মাধ্যমে, ঠিক আছে। কবিতা পড়লে ভালোভাবে বুঝতে পারবে। মানে যখনই তুমি কবিতাটার মূল বিষয়ে প্রবেশ করবা, তখন কিন্তু মাথায় রাখতে হবে
একটা পাহাড়ি অঞ্চলকে কবি কবিতার পটভূমি হিসেবে কিংবা প্রেক্ষাপট হিসেবে গ্রহণ করেছেন। এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। কী রয়েছে দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। ধসের ব্যাপারটা আমি বললাম। এরপরে রয়েছে আমাদের বায়ে গিরিখাদ। গিরিখাদের অর্থ হচ্ছে দুটো গিরির মধ্যবর্তী যে স্থান সেটা হচ্ছে গিরিখাদ, ঠিক আছে। আর মাথায় বোমারু, বোমারু হলো বোমা নিক্ষেপকারী বিমান। কি বলা হচ্ছে, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, মানে যদি বাম দিকে যাও কিংবা ডান দিকে যাও, তুমি যেদিকেই যাও সেদিকেই কিন্তু রয়েছে ধ্বংসের নিশ্চিত ইঙ্গিত। তারপরে কি রয়েছে, পায়ে পায়ে হিমানির বাঁধ। পায়ে পায়ে বলতে প্রতিটি পদক্ষেপে। হিমানি শব্দের অর্থ কি, হিম অর্থে তুষার বা বরফ। যদি এটা আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে হবে হচ্ছে হিম যুক্ত আনি, ঠিক আছে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। আর বাঁধ বলতে কি বোঝো, বাঁধ বলতে জলধারা আটকানোর মানুষের দ্বারা কৃত্রিম কোনো বাধা, তাকেই তো আমরা বাঁধ বলি। এখানে হিমানির বাঁধ শব্দবন্ধে কবি বোঝাতে চেয়েছেন সাধারণ মানুষের প্রতিটি পদক্ষেপে তুষারের বাধা বা সমাজ পরিস্থিতির বিরূপতার সম্মুখীন হতে হয়। মানে সাধারণ মানুষের জীবনে সাধারণ মানুষ যখন এগিয়ে চলে তার প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু নানা রকমের বাধা বিঘ্ন সম্মুখীন হতে হয়, ঠিক আছে। সেই জন্য বলছে পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ এটা বাধা অর্থে ব্যবহার হয়েছে। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এখানে পথ বলতে কী বোঝানো হচ্ছে, পথ বলতে সাধারণ অর্থে রাস্তা বোঝানো হচ্ছে, কিন্তু কবিতায় পথ বলতে কী বোঝানো হচ্ছে, কবিতায় পথ বলতে বিরুদ্ধ সমাজ পরিস্থিতিতে সাধারণ মানুষের সুস্থ হয়ে বাঁচার পদ্ধতিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এখানে যদি আমরা এই যে স্তবকটা আমরা পড়ছি, ঠিক আছে, এখানে গিরিখাদ শব্দটা পেয়েছি। গিরিখাদ হচ্ছে তোমার সমাসবদ্ধ একটা পদ। এর যদি আমরা ব্যাসবাক্য করি তাহলে হবে হচ্ছে গিরির মধ্যবর্তী খাদ, সমাস হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর স্টার্টিংটা কী রয়েছে, আমাদের। তোমরা জানো র বা এর হচ্ছে সম্বন্ধপদের নিজস্ব বিভক্তি চিহ্ন, আমাদের শব্দটা হচ্ছে সম্বন্ধপদের উদাহরণ। এরপরে কি রয়েছে দেখো, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। শিশুদের সব বলতে কী বোঝানো হচ্ছে, শিশুদের মৃতদেহকে বোঝানো হচ্ছে। এখানে অপমৃত্যুর ভয়াবহতাকে বোঝাতে কবি শিশুদের সব শব্দবন্ধ ব্যবহার করেছেন। যুদ্ধ হলে কী হবে, যুদ্ধ হলে অবশ্যম্ভাবীভাবে সামরিক মানুষের পাশাপাশি অসামরিক মানুষও মারা যাবে। অসামরিক মানুষ মারা গেলে কি কারা মারা যাবে, গ্রামে মানে যে কোনো জায়গার বয়স্ক মানুষ যেমন মারা যাবে, তেমন নারী পুরুষ শিশু নির্বিশেষে সবাই তো মারা যাবে। আর এই শিশুরা কি, এই শিশুরা তো হচ্ছে তোমার ভবিষ্যতের নাগরিক, যারা দেশকে পরিচালনা করবে। তাদের যদি সব ছড়িয়ে থাকে চারিদিকে তাহলে কীভাবে চলবে, তাই না। সেই জন্য কবি বিস্ময় প্রকাশ করছে, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। এখানেও তুমি লক্ষ্য করো, এখানেও কিন্তু যুদ্ধ প্রসঙ্গটা বারবার এসেছে। গোটা বিশ্ব দুটো বিশ্বযুদ্ধ দেখেছে, তাই না। বিশ্বের সাধারণ মানুষ, বিশেষ করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কিন্তু আর তৃতীয় বিশ্বযুদ্ধ সেটা কিন্তু চাই না। সেই জন্য সংশয় প্রকাশ করা হচ্ছে, আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে শুভবুদ্ধির, তোমার অশুভকে জয় করতে পারে কে, একমাত্র শুভবুদ্ধি জয় করতে পারে। এই জয়ের পথে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাধা বিঘ্নকে কাটিয়ে নিশ্চিত জয়ের দোরগোড়ায় মানুষ তখনই পৌঁছবে যখন ঐক্যবদ্ধ হবে। সেই জন্য কবি মেসেজ দিচ্ছেন এই ভয়ঙ্করের বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে মানুষকে একজোট হয়ে এই ভয়ঙ্করকে, এই অভিশাপকে
রুখে দিতে হবে, ঠিক আছে। যদি বলি ছড়ানো রয়েছে অর্থে ইতস্তত ছিটিয়ে আছে। এই মুহূর্তে কি বলছে? এই মুহূর্তে বলতে তোমার বোঝানো হচ্ছে সমকালীন সময়কে, যে সময় তোমার চারিদিকে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছিল, ঠিক আছে, সেই নেতিবাচক সমাজ পরিবেশের কথা বোঝানো হচ্ছে। বেঁধে বেঁধে বলতে ভালোবাসার দ্বারা ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বাঁচার কথা কবি বলছেন। বুঝতে পারছো? এরপরে দেখো কি রয়েছে। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। এখানে ইতিহাস কিন্তু মানব জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ইতিহাস বলতে আমরা কী বুঝি? ইতিহাস বলতে আমরা অতীতের ঘটনা ও ফেলে আসা দিনের কথা বুঝি। ইতিহাসে তোমরা যখনই ইতিহাস পাঠ করো তখন কি সাধারণ মানুষের কথা তুমি ইতিহাসে পাও? ইতিহাসে কিন্তু সাধারণ মানুষের কথা থাকে না, রাজা রাজরার কথা থাকে। একটা বিষয় সব সময় খেয়াল রাখতে হবে, মানে বড় একটা ঘটনা যদি ঘটে, ধরো তাজমহলের কথা এলেই কার কথা আসে? শাহজাহানের কথা আসে। শাহজাহান কি নিজে তাজমহলটা তৈরি করেছিল? তা তো নয়। শাহ শাহজাহান আমাদের মতো সাধারণ মানুষের সহায়তায় তাজমহলটা তোমার নির্মাণ করেছিল, তাই না? এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে কি রয়েছে দেখো। আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস বলতে তুমি আর একটা বিষয় খেয়াল রাখবে, ঠিক আছে, মানে সমাজের যারা সর্বোচ্চ স্তরে রয়েছে, যারা সমাজকে পরিচালনা করার চেষ্টা করে, তারা সবসময় ইতিহাসের বিকৃতি ঘটাতে চায় কিংবা ইতিহাসকে তাদের ইচ্ছে মতো নতুন করে ইতিহাস লিখতে চায়, ঠিক আছে। এই প্রবণতাটা কিন্তু বরাবর তোমার বিভিন্ন শাসকের মধ্যে দেখা গেছে। বিশেষ করে একনায়কতন্ত্রী মনোভাব যেসব মানুষের, তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা ভীষণভাবে রয়েছে। তাই বলা হচ্ছে আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। এখানে চোখ মুখ ঢাকা অর্থে কী বোঝানো হচ্ছে? রাষ্ট্র শাসন বা সমাজ পরিবর্তনে সাধারণ মানুষকে কী করা হয়? সাধারণ মানুষকে সবসময় প্রকৃত ঘটনা থেকে দূরে রাখা হয় কিংবা চোখে রঙিন চশমা পরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, ঠিক আছে। সাধারণ খেটে খাওয়া মানুষ পরিস্থিতির সামনে, মানে এমন পরিস্থিতির সামনে কিন্তু অসহায় হয়ে পড়ে। এই ব্যাপারটাই তোমার চোখ মুখ ঢাকা শব্দবন্ধের দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর ভিখারি 12 মাস বলতে কী বোঝানো হচ্ছে? ভিখারি 12 মাস, 12 মাস মানে সারা বছর। এটা ব্যঞ্জনার দিক দিয়ে প্রকাশ করা হয়েছে, মানে সব সময় সাধারণ মানুষের অভাব, তারা চিরকালই অসহায়। তুমি এমন কোনো সাধারণ মানুষ দেখবে না যার অভাব নেই কিংবা যে ভীষণ সমৃদ্ধশালী একজন মানুষ। কী বলছি বুঝতে পারছো? এই ব্যাপারগুলো কিন্তু কবিতাটা পড়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে। সেই জন্য বলা হচ্ছে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে। এই যে পৃথিবী হয়তো বেঁচে আছে কিংবা পৃথিবী হয়তো গেছে মরে, পৃথিবী অর্থে পৃথিবী বলতে তুমি কী বুঝো? পৃথিবী বলতে চারপাশের সমাজকে বোঝো, তাই না? নেতিবাচক সমাজ পরিস্থিতিতে যখন ব্যক্তি মানুষ অসহায় ও বিপন্ন হয়ে ওঠে, তখন হয়তো তার কাছে পৃথিবীর অস্তিত্ব আছে কিংবা অস্তিত্ব নেই। সেই জন্য বলা হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। মানে এখানে তোমার যখন কোনো একটা মানুষ ভীষণ সমস্যার মধ্য দিয়ে যায়, ঠিক আছে, পৃথিবী, বাইরের সমাজ, পরিবেশ, পরিস্থিতি মানুষটার কাছে অর্থহীন হয়ে যায়, এই ব্যাপারটা এখানে প্রকাশিত। সেই জন্য বলা হচ্ছে পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড়ে দৌড়ে বলতে দরজায় দরজায়, মানে এখানে আমরা বলতে সাধারণ মানুষ যখন বিপদে পড়ে, ঠিক আছে, যারা সমাজে প্রতিষ্ঠিত মানুষ কিংবা প্রভাবশালী মানুষ, এমন কোনো প্রতিষ্ঠিত কিংবা প্রভাবশালী মানুষ নেই যার কাছে সাধারণ মানুষ যায় না। প্রত্যেকের কাছে কিন্তু যায়। অধিকাংশ ক্ষেত্রেই তোমার যাওয়াটা তোমার ব্যর্থ হয়ে যায়, ঠিক আছে, মানে সেরকম অর্থে সাহায্য কিন্তু কোথাও থেকে পাওয়া যায় না। এরপরে কি রয়েছে দেখো। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। এখানে কি বার্তা দেওয়া হচ্ছে?
কোথাও কিছু না থাকলেও চূড়ান্ত অবক্ষয়তা, আহ, মানুষের মধ্যে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসার অভাব, সম্প্রীতির অভাব, এরকম বহু সমস্যা রয়েছে। এরকম বহু সমস্যার মধ্যেও কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ঠিক আছে, সবাইকে নিয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভালোবাসার সঙ্গে এগিয়ে যেতে চাই। এই ব্যাপারটা এখানে প্রকাশিত হচ্ছে। সেই জন্য বলা হচ্ছে কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, কজন আছি বাকি। এখানে কি বলা হচ্ছে, পরিস্থিতি যখন নেতিবাচক, সমাজে নিরাপত্তা বা জীবন সবই বিপন্ন, তখনও সাধারণ মানুষ তার আপনজনদেরকে নিয়ে কিন্তু এগিয়ে চলতে চায়। কিংবা তাদের মধ্যে একটা, যখন সাধারণ মানুষের তোমার দেয়ালে পিঠ থেকে যায়, তখন কি হয়, তখন তাদের মধ্যে একটা অনমনীয় মনোভাব তৈরি হয়। দেওয়ালে পিঠ থেকে গেলে তো আর পিছনে জায়গা থাকে না, তখন তাকে সামনের দিকে ফোর্সফুলি এগোতে হয়। সামনের দিকে ফোর্সফুলি এগোতে হলে আশেপাশে যারা রয়েছে তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে জয় করে সবাইকে নিয়ে এগিয়ে যেতে হবে। সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারলেই সত্য, শিব ও সুন্দরের জয় ঘটবে। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার দেখাতে হবে। মানে এই কবিতায় মূলত দুটো সমরবদ্ধ পদ রয়েছে। একটা তো আলোচনা করলাম, তোমার ওই গিরিখাত, আর একটা রয়েছে হচ্ছে 12 মাস, 12 মাসের সমাহার। সমাহার থাকলেই তোমার, সমাহার বা সমষ্টি বোঝালেই কী সমাস হয়, সমাহার বা সমষ্টি বোঝালেই দ্বিগু সমাস হয়। এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তোমরা লক্ষ্য করো কবিতাটায় বেশ কয়েকটা জায়গায় যুদ্ধ প্রসঙ্গের আমরা যুদ্ধ প্রসঙ্গের উল্লেখ পাই। যেমন আমাদের মাথায় বোমারু, আমাদের শিশুদের সব, আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি। এগুলো হচ্ছে তোমার যুদ্ধ প্রসঙ্গ। আর যুদ্ধবিরোধী মনোভাব কোথায় প্রকাশ পায়? যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশ পায় কিছুই কোথাও যদি নেই তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই যে পোর্শন, মানে এই যে অংশটা দেখছো, ঠিক আছে, এই অংশটা কিন্তু যুদ্ধবিরোধী একটা বলিষ্ঠ মনোভাব কবি প্রকাশ করেছেন। মানে সমাজে সমাজে একটা সময় যে নতুন একটা সকালের আবির্ভাব ঘটবে, নতুন একটা অশুভ শক্তিকে জয় করে নতুন একটা সকাল আসবে, সেই ব্যাপারটা এখানে ভীষণ জোরালোভাবে কবি দিতে চেয়েছেন। আর একটা ব্যাপার তোমরা হয়তো লক্ষ্য করেছো, কবিতার শুরুটা কিন্তু নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে শুরু হয়েছে, ঠিক আছে। কবিতা যখন পড়ছো, পড়ে অসহায় মানুষের কথা যেরকম জানছো, নিজে হয়তো কোনো একটা জায়গায় অসহায় বোধ করছো, এর বিরুদ্ধে কীভাবে জয়লাভ করবে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাই না? কীভাবে জয়লাভ করা যেতে পারে তার পথও কিন্তু কবি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। মানে কবিতায় কবি শুধু তৎকালীন সমাজ পরিস্থিতির ছবি যে এঁকেছেন তাই নয়, সেই তৎকালীন সমাজ পরিবেশ পরিস্থিতি আরও কীভাবে সুন্দর হতে পারে সেই ব্যাপারটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখিয়েছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, বাই, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওয়।